বিজেপি ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এসআইআর করেছে। বিজেপি গোটা দেশের একটা নির্দিষ্ট অংশের মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়। এই ভোটাধিকার আমাদের একদিনে অর্জিত হয়নি। স্বাধীনতার আমলে তার আগে থেকে ভারতবর্ষের লাখো লাখো মানুষ লড়াই করে সংগ্রাম করে ব্রিটিশদের কাছ থেকে তাদের এই ভোটাধিকার অর্জন করেছিলেন। প্রয়োজনে এই ভোটাধিকার অর্জনের জন্য রক্ত ঝরাতে হয়েছে। আমরা বলছি কোনো বিজেপির বাপের ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পার্মানেন্টলি ভোটাধিকার কেড়ে নেওয়ার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার। তা যদি করতে চায় বিজেপি, তাহলে যে রক্ত ঝরিয়ে আমাদের এই ভোটাধিকার অর্জিত হয়েছে, প্রয়োজন হলে আমরা রক্ত ঝরিয়ে সেই ভোটাধিকার আমরা রক্ষা করব। ওয়াকফ আন্দোলনের সময় আপনারা দেখেছেন, তিনি বলেছেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে। আমরা বলছি যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে যদি দিল্লিতে যেতে হয়, তাহলে আজকে তৃণমূল কংগ্রেসকেও ভোট চাইবার জন্য দিল্লিতে যেতে হবে। পশ্চিম বাংলায় তারা ভোট চাইতে পারবে না। আমরা দেখেছি তিনি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন, কিন্তু সংখ্যালঘু উন্নয়নের জন্য আজকে বামফ্রন্টের সরকার 637টা মাদ্রাসা করেছিল, কিন্তু সেই 637টা মাদ্রাসার পরে আর একটা নতুন করে কোনো সরকারি মাদ্রাসা তৈরি হয়নি। এই আমলে আলিয়া বিশ্ববিদ্যালয় করেছিল সংখ্যালঘুদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য। বামফ্রন্টের সরকার তার বিল এনে সেটাকে মাইনরিটি ক্যারেক্টার অর্থাৎ সংখ্যালঘু চরিত্রের মর্যাদা দিয়েছিল। কিন্তু আজকে দেখলাম সেই আলিয়া ইউনিভার্সিটির জায়গায় নতুন করে দ্বিতীয় কোনো আলিয়া ইউনিভার্সিটি তৈরি হয়নি। এমনকি মুর্শিদাবাদে সরকার জমি দিতে চায় না বলে দেশের একটা গর্বের আলিগড় ইউনিভার্সিটি, যার দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার কথা ছিল, সেই দ্বিতীয় ক্যাম্পাস আজকে হলো না। যে আলিয়া ইউনিভার্সিটির জমি বিক্রি করে দিতে চাইছিল, আজকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন আনিস খান। যে আনিস খান এনআরসির বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ তাকে বাড়িতে ঢুকে তাকে খুন করেছে। এমনকি এই আনিস খানের দুর্ভাগ্য এমনই যে তার মৃত্যু হয়েছে মমতা ব্যানার্জির পুলিশের হাতে, তার মৃত্যু হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে। তাই আমরা যারা সংখ্যালঘু পরিবারে বেড়ে উঠেছি, আমরা জানি যে একজন সংখ্যালঘু পরিবারে যদি কেউ মারা যান, তাহলে তাকে যত দ্রুত সম্ভব আদবের সাথে দাফন কাফন করে কবরস্থ করা হয়। কিন্তু এই আদবের সাথে দাফন কাফন কবরস্থ করবার পরেও মমতা ব্যানার্জির পুলিশের পোস্টমর্টম নিয়ে জালিয়াতির জন্য তাকে দ্বিতীয়বার কবর থেকে তুলে দ্বিতীয়বার আবার পোস্টমর্টম করা হলো। তার সেই পচাগলা দেহটাকে আবার কাটাছেড়া করা হলো। আজকে কালীগঞ্জে তামান্নাকে, ছোট্ট তামান্নাকে তৃণমূলের বিজয় মিছিল থেকে মাত্র 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে সকেট বোমা ছুড়ে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হলো। আজকে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চান, যারা আমার কথা বাইরে শুনছেন, তাদেরকে বলবো এই তৃণমূলের পতাকায় ছোট্ট তামান্নার রক্ত লেগে আছে। আজকে মমতা ব্যানার্জির পুলিশের হাতে আনিস খানের রক্ত লেগে আছে। তাই বলবো যে এইরকম একটা অন্যায় সন্নিয়ার আশরাফ মোল্লা, আপনাকে মানিক বিশ্বাস খোঁজ করছেন, আপনি একটু মঞ্চের কাছাকাছি এসে দেখা করবেন। এই রকম দুর্বৃত্ত রাজ পরিণত হয়েছে পশ্চিম বাংলা জুড়ে। সেই দুর্বৃত্ত রাজ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে বিধানসভাতে নওশাদ সিদ্দিকীদের মতো লড়াকু নেতৃত্ব লড়াই করছেন, তেমনি রাস্তায় নেমে লড়াই করেছেন মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরদের মতো তরুণ বামপন্থী প্রজন্মের নেতৃত্বরা। যে স্যার হওয়ার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যের বুকে এসআর হবে না, আমরা দেখতে পাচ্ছি তিনি বেঁচে আছেন। আমরা চাই তিনি আরো দীর্ঘায়ু হন। কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী আপনাদের দলের সুপ্রিমো
বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যের বুকে এসআর হবে না, তাহলে তিনি বেঁচে থাকতে আজকে এই রাজ্যে এসআর হলো, এমনকি সম্পন্ন হলো, তাহলে তার ভূমিকাটা আজকে কি ছিল? গোটা রাজ্য জুড়ে আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, গোটা দেশ জুড়ে আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণ। এই রাজ্যের বুকে সংখ্যালঘুদের কোণঠাসা করবার জন্য বিজেপিকে সার জল দিয়ে বট বৃক্ষে পরিণত করা হয়েছে। আর এই বট বৃক্ষ থেকে বিজেপির নেতারা প্রত্যেক দিন এই রাজ্যের সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কগ্রস্ত করতে চায়। তাদেরকে বাংলাদেশি নাগরিক কখনো কখনো রোহিঙ্গা মুসলমান নামে এই দেশ ছাড়া করবার আতঙ্ক তোলে। কিন্তু আমরা দেখলাম আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ তারা নওশাদ সিদ্দিকীর নামে মিথ্যা মামলা দিয়ে 42 দিন জেল কাটায়। আজকে আনিস খানের মৃত্যুর তদন্ত চাওয়ার জন্য মীনাক্ষী মুখার্জিদেরকে 19 দিন জেল কাটায়। কিন্তু আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ কোনো দিনের জন্য আজকে শুভেন্দু, দিলীপ ঘোষ যারা প্রতিদিন সংবিধান বিরোধী কথা বলে আমাদের রাজ্যের নাগরিকদেরকে দেশ ছাড়া করবার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয় না। আসলে আমরা বুঝতে পারি যে রাজ্যের বুকে যে সরকারটা চলছে তারা আসলে আরএসএস এর পথে, আরএসএস এর নীতি নিয়ে চলছে। মুখে সংখ্যালঘু দরদের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আরএসএস এর প্ল্যান পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে। আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, এই বাদুড়িয়ার বুকে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে দেখেছেন। পঞ্চায়েত নির্বাচনে 3 দফা 4 দফা জুড়ে রিগিং হয়েছে। প্রথমে প্রার্থীদেরকে দাঁড় করাতে দেওয়া হবে না, তারপরে যদি উবা কেউ সাহস করে প্রার্থী হয় তাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হবে। সেই হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আজকে যারা হুমকি সহ্য করে প্রার্থী পদ রেখে দিলেন, কন্টেস্ট করলেন, তারপরে ভোটের দিন ভোট দিতে দেওয়া হবে না, বোমাবাজি ছাপ্পাবাজি করে সেদিনে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হলো। তারপরেও যে কটা জায়গায় বাদুড়িয়ার মানুষ এই সমস্ত মোকাবিলা করে ভোট দিতে পারলেন, তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল থেকে, গণনা কেন্দ্র থেকে লুট হলো। আজকে যার নেতৃত্বে এই গোটা পঞ্চায়েত নির্বাচনে বাদুড়িয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হয়েছে, সে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমরা বলছি সে যদি জেতে আগামী দিনে, তাহলে বাদুড়িয়াতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছু থাকবে না। তাই তাকে আজকে যে কোনোভাবে পরাজিত করতেই হবে। তার জায়গায় সাধারণ মানুষের হয়ে লড়াই করছেন যিনি এই বাদুড়িয়ার যুবকদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলছেন, যাকে আজকে গোটা বাদুড়িয়া বিধানসভা জুড়ে সাধারণ নিপীড়িত মানুষের হয়ে দীর্ঘদিনের জন্য লড়াই সংগ্রাম করছেন, সেই কুতুবুদ্দিন ফাতেহি, মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি সাহেবকে জয় করবার আহ্বান জানিয়ে এবং আরো একবার বাদুড়িয়ার তোলাবাজ রিগিং মাস্টারকে পরাজিত করবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ।